উত্তর চব্বিশ পরগনার খড়দা এবার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হলো। রাতে তল্লাশি অভিযান চলে আর সেই তল্লাশি অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 9mm পিস্তল এবং 17 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। দেশি বন্দুক উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে নাইম আনসারি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করছে পুলিশ। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল এবং কোথা থেকে এই অস্ত্র আনা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয়, যারা এই অস্ত্র রাখছে, অস্ত্র ব্যবসায় করছে। লিডার ছিল, তারই 1 নম্বর লোক ছিল সিপিএম জামানায়। ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের 1 নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নঈম আলী উর্ফ নেপালি। অফিসিয়ালি ব্যবসা করে, আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে। অফিসিয়ালি ব্যবসা করে, সরকার যার থাকে তার সঙ্গে থাকে, সরকারি নেতাদেরকে অস্ত্র দেয়, সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে। ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি, কোনো এজেন্সি কোন ট্র্যাপ করে পেয়েছে, এজেন্সি ইনপুটের উপরে এদের ধরতে বাধ্য হয়েছে। আমার লোক এই কারোর লোক এটা অভিযোগটা করছে, অভিযোগ করছে যারা আমাদের বিরুদ্ধে দল করে তারা আমাদের বিরুদ্ধে তো অভিযোগ করবে, এটাই স্বাভাবিক। এখানে বিভিন্ন সব লোক যত ছোটবেলাতে যখন কলেজ করি সবাইকেই চেনে, এলাকার লোককে না চেনার তো কিছু না। কিন্তু কেউ যদি অপরাধ করে তার দায়িত্ব তো তার, অপরাধীর শাস্তি, যে সে অপরাধ করে শাস্তি হবে। আমরা যে দল করি মমতা ব্যানার্জির দল, এখানে অপরাধ করলে তার শাস্তি হয়, অন্য যে কোনো দলে হয় না। ফরাক্কায় বেঙ্গল এসটিএফ এর অভিযান, উদ্ধার অস্ত্র। ফরাক্কার হোটেলে তল্লাশি, উদ্ধার 4টি সেমি অটোমেটিক পিস্তল। গ্রেপ্তার বিহারের ভাগলপুরের অস্ত্র ব্যবসায়ী। ধৃতের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। রাতে পুলিশের সামনে হুমকি আর তারপর সকালে একেবারে পিটিয়ে খুন করার অভিযোগ। জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুন করার মতন বিস্ফোরক অভিযোগ উঠছে। ঘটনা এখনো পর্যন্ত 13 জনের নামে এফআইআর দায়ের হয়েছে, তবে গ্রেফতার করা হয়েছে মাত্র 2 জনকে। পুলিশ প্রশাসনকে সবকিছু জানিয়েও কোনো লাভ হচ্ছিল না, এমনটাও অভিযোগ করেছেন এলাকার মানুষ। বিস্তারিত জানবো, হিন্দল এই মুহূর্তে সরাসরি রয়েছেন। হিন্দল, একেবারে মারাত্মক অভিযোগ, পিটিয়ে খুন করার অভিযোগ প্রতিবাদীকে, এবং সেক্ষেত্রে 13 জনের নামে এফআইআর, কিন্তু এখনো পর্যন্ত 2 জনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নয়? এবং পুলিশের বিরুদ্ধেও তো আরো অভিযোগ উঠছে যে মিটমাট করে নিতে বলা হয়েছিল। একেবারে দেখো, পুলিশের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন সেই পরিবার, অর্থাৎ কিনা মৃত যুবকের পরিবারের সদস্যরা। সেলিম খান মৃতের ভাই রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে একবার কথা বলবো। রবিবার দিন কি যখন রাতের বেলা ঘটনাটা ঘটে, ঠিক কি ঘটনা ঘটলো এবং পুলিশের সামনেই কি হুমকি দেওয়া হয়েছিল? হ্যাঁ, হুমকি দিয়েছিল পুলিশের সামনে। ওরা মদ ফদ খেয়ে এখানে এসে গালাগালি করে, আমরা গিয়ে বাধা দিতে যাই, গেলে আমাদের 2 জনকে মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপরে পুলিশ আসে, প্রশাসন, আমাদের বগুলতলা থানার স্টাফ আসে, এখানে এসে আমাদের বললো তোমরা ঠান্ডা হও, আমরা ওই জিনিসটা সকালবেলা বসাবসি করে মিটিয়ে দেবো। ওরা পুলিশের সামনে, প্রশাসনের সামনে ধুমকি দিয়ে গেল যে সকালবেলা আমরা এখানে মার্ডার করে দেখিয়ে দেবো। সকালবেলা আমরা কেউ আসিনি। আমার দাদা সাইম আলী খান উনি এসছে, আমার দাদা কুরবানি দেবে বলে ভয়সা কিনেছে, দেখতে এসছে। এই বিষয় কি আপনি একদম পুরো নিশ্চিতভাবে বলছেন যে রবিবার দিনকে পুলিশের সামনেই সকালবেলা এসে খুন করবে, সেই বিষয়টা পুলিশের সামনেই বলেছিল দুষ্কৃতীরা? হ্যাঁ, দুষ্কৃতীরা পুলিশের সামনে বলেছে যে আমরা কালকে সকাল 7টার মধ্যে মার্ডার করে দেখিয়ে দেবো। আর সেই কথা মতো ওরা এসে সকালবেলা সব অস্ত্র নিয়ে এসছে। সকালবেলা আমার দাদাকে আমাদের কাউকে পায় নাই। আমার দাদা ভালো নিরীহ ছেলে একদম, হ্যাঁ, কাজ কাম করে খায়। ওকে এসে আমার দাদার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, ওখানে ফেলে ওরা অস্ত্র নিয়ে কেউ মাথায় মেরেছে, কেউ কপালে, কেউ নাকে, হ্যাঁ, কুপিয়েছে। বুঝতেই পারছো, সেলিম খান অর্থাৎ কিনা মৃত যুবকের ভাই, তিনি কিন্তু সরাসরি বলছেন যে পুলিশের সামনেই কিন্তু রীতিমতো ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছিল দুষ্কৃতীরা। এবং তোমাকে বলে রাখি, এই ঘটনার পর থেকে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ র্যাফ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, পার্শ্ববর্তী থানার পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা অভিযোগ করা হচ্ছে, পুলিশের সামনেই কিন্তু গোটা ঘটনাটা ঘটেছিল এবং পুলিশের সামনেই হুমকি দেওয়া হয়েছিল। এই যে কালভার
দোকানপাট রয়েছে, এখানেই কিন্তু মদ্যপরা অর্থাৎ কিনা সেই দুষ্কৃতীরা তারা বসেছিল, তারা গালিগালাজ করছিল এবং সেই তারই প্রতিবাদ করেন যে মৃত যে যুবক, সেই যুবকের পরিবারের সদস্যরা এবং এখানকার আরও বেশ কয়েকজন প্রতিবেশী। সেই সময় কিন্তু দুতরফে মারামারির ঘটনা ঘটে। তৎক্ষণাৎ সেই খবর পাওয়ার পর বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের সামনেই রীতিমতো খুনের হুমকি দিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরেই এই ঘটনাস্থল থেকে মাত্র 100 পা দূরে, যদি আমরা হিসাব করে দেখি, মাত্র 100 পা দূরে এই যে সামনের যে রাস্তা রয়েছে, সেই সামনের রাস্তায় কিন্তু এই মৃত যে যুবক, তার দাদার দোকান রয়েছে, সেই দাদার দোকানে তিনি গিয়েছিলেন সকালবেলা সোমবার দিনকে। এবং তখনই কিন্তু যেটা বলা হচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে, 50 থেকে 60 জন দুষ্কৃতী তারা আসে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে আসে, লাঠি সোঁটা রড এইসব নিয়ে এসে কিন্তু রীতিমতো এই দাদার দোকানে ভাঙচুর চালাচ্ছিল। এবং তখনই কিন্তু সেই যুবক প্রতিবাদ করে, কেন এইভাবে ভাঙচুরের ঘটনা ঘটছে। তখন কিন্তু যেটা স্পষ্টত অভিযোগ যে তার ওপরে চড়াও হয় দুষ্কৃতীরা, তাকে বেধড়ক মারধর করে। ইতিমধ্যেই যে ছবি দিব্যেন্দু সিংহকে বলবো দেখাতে, যেই জায়গাটা কিন্তু পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, এটা দোকান এবং এই পাশেই কিন্তু রয়েছে এই ঘিরে রাখা জায়গা। এখানেই কিন্তু সায়েমকে ফেলে বেধড়ক মারধর করা হয় এবং তারপরে শুধু তাই না, তার বৌদিকেও মারধর করা হয়। এই গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় থাকার দরুন কিন্তু এই ঘটনা। আচ্ছা, যখন হুমকি দিল, পুলিশ যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিত, তাহলে কি এরকম ঘটনা ঘটতো বলে মনে করেন? না না, তাহলে আর এরকম হতো না। কিন্তু আমাদের প্রশাসন এসে আমাদেরকে বলেছে যে তোমরা ঠান্ডা হও, আমরা সকাল পর্যন্ত জিনিসটা মিটিয়ে দেবো। তাহলে মিটিয়ে দেবে বলেছে, আমরা প্রশাসনকে অনেক সম্মান করি, তাই আমরা কিছু করিনি। কিন্তু ওরা যে দুজন ধরা পড়েছে, দুটো আসামি যে ধরা পড়েছে, তারা জেলে বসে এখনো হাসছে। আবার ওখান থেকে আমরা গিয়েছি, আমাদেরকে বলছে যে আমরা জেল থেকে বার হয়ে আবার মেরে দেখিয়ে দেবো। হুমকি দিচ্ছে জেল থেকে। পুলিশ তো মানে সক্রিয় ভূমিকা এখনো মানে আমাদের মানে বকুলতলা থানা স্টাফ এখনো কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তারা পাখা চালিয়ে তাদেরকে বসিয়ে যত্নভাবে রেখে দিচ্ছে। এই যে যখন হুমকি দিয়েছিল, তারপর থেকে যদি পুলিশ ধরপাকড় করতো বা যদি গ্রেফতারের ঘটনা করতো, তাহলে তো নিশ্চয়ই এই খুনের না, তাহলে কিছুই হতো না। তাহলে এই জিনিসটা মানে আমার মনে হয় যে মিটে যেত, সমস্যা মিটে যেত। তাহলে পুলিশের ভূমিকা নিয়ে এক কথায় কি বলবেন? ভূমিকা আছে, মানে সেই টাইমটা হয়তো তারা পেয়ে ওঠেনি বা আমরা কল করেছি, তারা এসে জয়েন দিতে পারিনি। কিন্তু তারা যেটা বলেছে সেটা তো করে দেখিয়ে দিচ্ছে। অথচ এখনও জেলে বসে ধুমকি দিচ্ছে আমাদের যে বার হয়ে গিয়ে যাদের মারার কথা, মানে আমাদেরকে কেন্দ্র করে মারতে এসেছিল, আমাদের পায়নি, তাই আমার দাদাকে মেরেছে। জয়নগরে পিটিয়ে খুন প্রতিবাদীকে, এই নিয়ে মৃতের আত্মীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। ওই মদ খাওয়া কেন্দ্র করে প্রতিবাদ করা এই সমস্যা। থানায় আমরা গেলাম, থানাতে আমাদের দায়িত্ব নিল যে তোমরা কোনো প্রচারণা পা দেবে না, ওরা গন্ডগোল করলে করুক, আমরা প্রশাসন ওটাকে টেকাল দেবো। আমরা সেই ভরসায় ছিলাম। আমার ছেলে 4 জন মেম্বার এবং প্রধান সাহেব এলো সকালে, এলে ও ডাক করলো, ও ডাকলে ওখানে গেছে ওই মোড়ের উপরে। ওরা অতর্কিতভাবে শহীদুল্লাহ গাজীর নেতৃত্বে মোটামুটি সবাইকে নিয়ে এসে মোটামুটি ওখানে এসে আমার ভাইপোকে মেরে ওখানে মারলো। মেরে ওরও মোটামুটি এই দাঁত নেই, এখানে মানে বন্দুকের কোঁদর বাড়ি মেরেছে আর রড দিয়ে মেরেছে, আর আমার মাথায় এখানে মেরেছে, মানে একাধিক আঘাত। এখানে 7টা সেলাই আছে। পুলিশ সামনে হুমকি দিচ্ছে যে কাল সকালে বাটার করে দেখিয়ে দেবো যদি কোনো বাবা থাকে। গত পরশু রাতে হ্যাঁ, পুলিশ আমাদের বললো ওরা উত্থিত হচ্ছে, ওদের ট্রিটমেন্ট আমরা করব, তোমরা প্রচারণা পা দিও না, আমরা বিষয়টাকে দেখে দেবো। পুলিশ পুরো ব্যাপারটাকে ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করছে, বুঝিয়ে বাজিয়ে লাশটা তুলে নেছে। আসামি দুটো একটা তুলেছে, তুলে তাদের পাকার হাওয়ায় বসিয়ে ঠান্ডা পানি বিস্কিট খাওয়াচ্ছে। খুন করলো তারা কোন দলে? টিএমসি। খুন করেছে তারাও টিএমসি, আমরাও টিএমসি। আমাদের ভোট কম, ওদের ভোট বেশি বলে ওদের হয়ে মেম্বাররা সাপোর্ট করে এইগুলো করছে, সমস্ত জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আসামি যেন শাস্তি পায়, এটা আমাদের আবেদন। পুলিশকে এর আগে জানিয়েছিলেন এই পুলিশকে এই গন্ডগোলের? পুলিশকে, এমএলএ, প্রধানকে, সবাইকে জানিয়েছি, কেউ কোনো স্টেপ নেয়নি। যার পরিপ্রেক্ষিতে এরা সামনে গিয়েছে তারা এদের মেরেছে। পুলিশ তো ওরা কন্ট্রোলে রেখেছে, আমরা যা বলছি পুলিশ কথা শুনছে না, তো কোনো স্টেপ নিচ্ছে না, যার জন্য ওরা পাওয়ার পেয়ে আজকের ঘরে এসে মেরে গেছে, আমাদের খুনটা করে গেছে। আর পুলিশের সামনেও হুমকি দিয়েছে যে আমরা 24 ঘন্টার মধ্যে লাশ ফেলবো, মার্ডার করবো। একেবারে আগের দিন পুলিশের সামনেই হুমকি, আর তার পরের দিন সকালে পিটিয়ে খুন করা হলো তাকে, এবং একেবারে দুষ্কৃতীরা দলবল নিয়ে এসে হামলা চালায়, এমনটাই অভিযোগ উঠছে। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মাত্র 2 জনকে। ঠিক যে জায়গায় ঘটনা ঘটেছিল, কিভাবে হামলার ঘটনা ঘটে, আমাদের প্রতিনিধি হিন্দল দে কি জানাচ্ছেন দেখুন।
বকুলতলা থানার পুলিশের সামনেই রীতিমতো দুষ্কৃতীরা হুমকি দিয়েছিল এই শায়েম খানের পরিবারকে যে সকালের মধ্যে কিন্তু খুন করবে তারা, এবং সেই অনুযায়ী সকাল হতে না হতেই সকাল 7টা নাগাদ ঠিক এখানেই যে সেই কালভার্ট থেকে প্রায় 100 পা দূরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে শায়েম খানের দাদার দোকান। সেই দাদার দোকানের সামনে সেই নিহত যুবক শায়েম খান তিনি এসেছিলেন এবং তিনি এসে সবেমাত্র এখানে বসেছেন। সেই সময় যেটা অভিযোগ করা হচ্ছে যে রীতিমতো এইখানটাতে এই শায়েম খানের দাদার দোকানের এখানে কিন্তু রীতিমতো ভাঙচুর চালাচ্ছিল দুষ্কৃতীরা। যেটা দেখা যাচ্ছে উপরে অ্যাসবেস্টাসের খানিকটা অংশ ভেঙে দিয়েছে, জানলা খানিকটা খুলে দেয়। সেই সময় শায়েম কিন্তু তার প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে 50 থেকে 60 জন যে দুষ্কৃতী যারা আসে তারা কিন্তু রীতিমতো সশস্ত্র অবস্থায় এসেছিল। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল, লোহার পাইপ ছিল, রড ছিল, হাতে লাঠি ছিল। তারা কিন্তু শায়েমের ওপর রীতিমতো চড়াও হয় এবং ঠিক এই যে জায়গাটা যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে, কর্ডন করে রাখা হয়েছে, এইখানটায় কিন্তু ফেলে তাকে এলোপাথারি মারধর শুরু করা হয় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে, অর্থাৎ কিনা বন্দুকের বাঁট দিয়ে, লোহার রড দিয়ে। ঠিক এভাবেই কিন্তু শায়েমকে মারধর করা হয়। শায়েমের বৌদি তিনি রক্ষা করতে গেলে তাকেও কিন্তু রেয়াত করা হয়নি এবং তৎক্ষণাৎ তাকে আশঙ্কাজনক অবস্থায় এখান থেকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শায়েমের মৃত্যু হয়। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, কেননা এর আগে পুলিশকে বিভিন্ন সময় জানানো হয়েছে এই ঘটনা অসামাজিক কার্যকলাপের বিষয়, কিন্তু পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবং গত পরশু রাতেও যেভাবে পুলিশের সামনে খুনের হুমকি দিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা, তারপরেও যদি পুলিশ সক্রিয় ভূমিকা পালন করতো তাহলে হয়তো এই খুনের ঘটনা ঘটতো না। যদিও এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও এখনো পর্যন্ত কয়েকজনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে, বাকি অনেকেই এখনো পর্যন্ত অধরা। স্বাভাবিকভাবেই গোটা গ্রামের মানুষজন তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং পরিবার চাইছেন যেন কঠোর শাস্তি দেওয়া হয় এই অভিযুক্তদের। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। জয়নগরের এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং সিপিএম কার কি বক্তব্য শোনাবো। না, এগুলো এই কথায় কথায় তৃণমূল জড়ানোর কোনো মানে হয় না। মদ খেয়েছে তৃণমূল সমর্থক, আরে বিজেপির লোকেরা কি ধোয়া তুলসী পাতা? এফিডেভিট দিয়ে কোর্টে বলতে পারবে বিজেপির কেউ মদ খায় না? কোর্টে এফিডেভিট দেবে? বিজেপির মদ খায় না, সিপিএম এর মদ খায় না, কোর্টে এফিডেভিট দেবে? আরে প্রতিবাদী এত বড় একটা রাজ্য, কোন পাড়ায় বিচ্ছিন্ন ঘটনা, ভালো ছেলে অনেক থাকে, খারাপ ছেলে কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটায়, কোন পাড়ায় কাদের সঙ্গে মারামারি, খারাপ ঘটনা হয়েছে, সবাই নিন্দা করছি। তার মধ্যে আবার তৃণমূল, তার মধ্যে আবার অমুকের কি আছে? ঘটনা খারাপ, যদি প্রকাশ্যে কেউ মদ্যপান করে থাকে, মদের ঠেক থাকে, থাকা উচিত নয়। সেখানে বাধা দেওয়ার জন্য যদি কারুর গায়ে হাত পড়ে থাকে, কাউকে মারা হয়, অত্যন্ত নিন্দার কাজ, প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। কিন্তু সামাজিক এই ধরনের অপকর্মের জন্য পাড়ায় পাড়ায় সব জায়গাতে গিয়ে তৃণমূল খুঁজে বের করে দিনের শেষে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এইটা অন্তত বন্ধ করুন। এটা হতে পারে। পশ্চিমবাংলায় তো দুষ্কৃতির রাজ চলছে, শাসকের আইনের কোনো শাসন নেই, প্রতিবাদীরা ভয়ঙ্কর বিপদে। জয়নগরের সাম্প্রতিক একটা ঘটনায় সেখানে প্রতিবাদীকে কার্যত খুন করা হয়েছে। আবার খুন যদি কেউ হয়ে থাকে তাহলে যাকে খুন করা হয়েছে বা যারা খুন করেছে তাদের রাজনীতির রং বিচার করে লাভ নেই, অপরাধের শাস্তি চাই। আইনের শাসন যে নেই এটা কি করে ফিরিয়ে আনবে রাজ্যে, তার ব্যবস্থা সরকার করুক। সরকার ইজ এ কমপ্লিট ফেলিয়ার।